बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ। তোমরা যারা অনলাইন ক্লাসে গণিত শিখতে বসেছ তোমাদেরকে প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চেষ্টা করতেছি অনলাইন বেসে কিভাবে গণিতকে শেখানো যায়। আমার এই চেষ্টা আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমার ইউটিউবে দিয়েছি। গণিত উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি সম্পূর্ণ সিলেবাসটি আমি আমার ইচ্ছা আমার চেষ্টা যে আমি তোমাদের অনলাইনে পুরো সিলেবাসটাই শেষ করব। ধারাবাহিকভাবে আমার ক্লাস পেতে হলে প্রত্যেককেই আমার সাথে যোগাযোগ রাখতে হবে এবং আমি আমার এই ক্লাসগুলো যে মাধ্যমে নিয়ন্ত্রণ করি, বিশেষ করে গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদেরকে সকল ক্লাস পেতে হবে। আমি কিছু কিছু ক্লাস ওপেন অর্থাৎ পাবলিক করে দিচ্ছি। প্রতি অধ্যায় প্রথম লেকচারটা আমি পাবলিক করে দিচ্ছি, এটা হয়তো অনেকেই দেখে। আর যারা বাকি লেকচারগুলো পেতে চাও তারা অবশ্যই গুগল ক্লাসরুমে আসতে হবে, তাহলেই তোমরা বাকি ক্লাসগুলো পাবে। আসলে লেখাপড়ার যে সিস্টেম, অনলাইন পদ্ধতি হোক আর সরাসরি পড়ানো হোক, যে সিস্টেম হোক, ছাত্র এবং শিক্ষকের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকিলে কখনো পড়ালেখার গতি আসবে না। আমরা মনে করি প্রথমে একটা শিখনের যে ধাপগুলো, একজন ছাত্রকে একটা ক্লাস বুঝাইতে হবে, তার থেকে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে হবে। এই শিক্ষকের মধ্যে আদান প্রদানের মাধ্যমেই সে শিখবে। আমি সেই চেষ্টাটাই করে যাচ্ছি, যদিও এটা অনলাইন, তারপর আমার চেষ্টাটা আমি এভাবেই করতেছি। আমি একটা ভিডিও দিচ্ছি, সাথে সাথে একটা পিডিএফ ফাইল দিচ্ছি। পিডিএফ ফাইল মধ্যে কিছু বাড়ি কাজ দিচ্ছি। একজন ছাত্র আমার পিডিএফ ফাইল দেখে সে কাজগুলো করে এবং যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি ভিডিওতে, সেই অঙ্কগুলো পিডিএফ ফাইলে থাকে। সে দেখে দেখে নোটটা করতে পারতেছে। এরপরে যে বাড়ি কাজগুলো করতেছে সেই কাজগুলো করে সে আমার নিকটে আবার সে নিজে পিডিএফ তৈরি করে আমাকে পাঠাচ্ছে। পাশাপাশি তার প্রবলেমটাও সে নির্দিষ্ট করে আমাকে জানাচ্ছে। আর সেই প্রবলেমের উপর ভিত্তি করে তাদের সাথে আবার আমি নির্দিষ্ট টাইমে ক্লাসে মিলিত হই। কখনো কখনো জুমে, কখনো কখনো কেউ আমাকে ফোনে, আবার কেউ বাসায় এসেও আমার প্রবলেম দেখাচ্ছে। যাই হোক, আমার চেষ্টাটা আমি করে যাচ্ছি। যারা তোমরা অনলাইন ক্লাস করতেছো তোমরাও চেষ্টা করে যাও, আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পুষতে পারবে। আজকে আমি গণিত উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়টা ভেক্টর। আর এই অধ্যায়ের প্রাথমিক কিছু ধারণা তোমরা নিচের ক্লাসে পেয়েছো। ভেক্টর রাশি কি এগুলো তোমরা জানো। আর কিছু ধারণা ইতিমধ্যে যারা ফিজিক্স পড়তেছো তোমার শিক্ষক দিচ্ছেন। আর আমরা গণিতে যে ভেক্টরটা পড়াবো ফিজিক্সের সাথে একটু পার্থক্য হলো এতটুকুই, আমরা গণিতে মূলত প্রয়োগ শিখি, প্রয়োগগুলো শেখানোর চেষ্টা করি। সূত্র প্রয়োগ দেখানোটাই আমাদের মূল লক্ষ্য। সূত্রের কিছু প্রতিপাদন এবং প্রয়োগের উপরে আমাদের কাজটা সীমাবদ্ধ থাকে। আর যেখানে ফিজিক্সে হয়তো আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন বেশি থাকে, আমাদের হলো প্রয়োগমূলক প্রশ্ন বেশি থাকে। তারপরও আমার এই আলোচনার মধ্যে ফিজিক্সের অঙ্ক যে অংশটা প্রশ্ন হয় এটা পুরোপুরি চলে আসবে। আমি দেখেছি আমাদের সিলেবাসে ভেক্টরের যে প্রশ্ন, আমরা যদি এটা সুন্দরভাবে শিখাইতে পারি, ফিজিক্সে একটা প্রশ্ন ভেক্টরে যে একটা প্রশ্ন হয়, একটা যে প্রয়োগের যে প্রশ্নটা হয়, আমরা জানি প্রয়োগের প্রশ্নটা হয় শেষের প্রশ্নটা, ক খ ঘ ঘ, ওই ঘয়ের প্রশ্নটা বেশিরভাগ ছাত্রছাত্রী ম্যাথমেটিক্সের ভেক্টর অংশটা পারলে ওই ফিজিক্সেও ভেক্টর অংশটা পারে। তাই আমি বলবো আমার এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তোমাদের অনেক উপকার হবে, তোমাদের ফিজিক্সের জন্য হবে, ম্যাথের জন্য হবে। ঠিক আছে, আমরা আমাদের কাজে ফিরে আসি। আজকে আমি তোমাদের প্রথম লেকচার দিচ্ছি ভেক্টরের উপর। তাই আমার উদ্দেশ্য হলো এখানে আমি সূত্রগুলোর উপর একটু কাজ করব, ছোটোখাটো ব্যাপারগুলো একটু বলবো, আর পরবর্তীতে সময় থাকলে আমরা কিছু অঙ্ক করব। দেখা যাক আমাদের কাজ কতটুকু অগ্রসর হয়। তাই ভেক্টরের উপর আমার প্রথম যে
যে কাজটা সেটা হলো আমাদের ভেক্টর বিভিন্ন সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো আমরা বই থেকে দেখে নিব। ইতিমধ্যে ফিজিক্সেও তোমরা সংজ্ঞা পড়ে ফেলছো, আমি ওদিকে যাব না, আমি সরাসরি গণিতের প্রয়োগে চলে যাব। তো আমাদের একটা প্রয়োগের ভেক্টরের মধ্যে গুণ বলে একটা জিনিস আছে, ভেক্টর গুণ, এটা দুই প্রকার। আমরা গুণটার উপরে মূলত জোর দিব, কারণ আমাদের গুণের উপরেই প্রশ্নটা বেশি হচ্ছে। তাই ভেক্টর গুণন দুই প্রকার, একটা হলো স্কেলার গুণন আর একটা হলো ভেক্টর গুণন। তাহলে আমরা ভেক্টর গুণের উপর কাজ করব। ভেক্টর গুণ এক নম্বর হলো স্কেলার গুণ, দুই নম্বর হলো ভেক্টর গুণ। স্কেলার গুণকে আরেকভাবে লেখা হয় ডট গুণ, আর ভেক্টর গুণকে আরেকভাবে লেখা হয় ক্রস গুণ। আমি এই দুইটার উপর একটু প্রাথমিক ধারণা দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। যেমন আমি প্রথম যেটা লিখলাম স্কেলার গুণন বা ডট গুণনটা কি, আমি দুটি ভেক্টরের উপর আমি ধরে নিচ্ছি দুটি ভেক্টর, একটা ভেক্টর হলো এ আর একটা ভেক্টর হলো বি। তাদের অন্তস্থ কোণ যদি থিটা হয় তাহলে দুটি ভেক্টরের ডট গুণন হলো এ ডট বি। ওই যে এখানে বলছি ডট দিয়ে পোটা দিয়ে প্রকাশ করা হবে। এ ডট বি ইকুয়াল টু এর মান, আমরা ইচ্ছা করলে দুই পাশে খাড়া টান দিয়ে মান প্রকাশ করতে পারি। বি এর মান এ এবং বি এর অন্তস্থ কোণের কস। আমি আগে বলে দিচ্ছি ডট গুণনের যে এই কাজটা আমরা এটা জ্যামিতিক ব্যাখ্যা করতে পারবো, কিন্তু এটা একটা সংজ্ঞা, এটা ধরে নেওয়া হয়েছে। এটা কি, এটা আমরা জ্যামিতিকভাবে এই যে এখানে দেখাচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা করতে পারবো। আমরা পরবর্তীতেও এটার উপর বিভিন্ন ব্যাখ্যা আসবে, কিন্তু এটা প্রথমে তোমাকে মেনে নিতে হবে। তাই গণিত যখন তৈরি হয়, গণিতের যখন একটা যাত্রা শুরু হয়, আমার ভেক্টরের যাত্রা যদিও আরও আগে থেকে, কিন্তু আমি আজকে গুণের যাত্রাটা শুরু করতেছি। এখানে কিছু ভিত্তি ধরে আমরা কিন্তু সামনে অগ্রসর হব। তাই ভেক্টর ডট গুণন হলো এ ডট বি, এ এবং বি এর মান, এ এবং বি এর অন্তস্থ কোণের কস। এটা একটা স্কেলার রাশি, এই জন্য আমরা শুরুতেই লিখছি স্কেলার গুণন, অবলিক লিখছি ডট গুণন এ ডট বি ইকুয়াল টু এর মান, বি এর মান কস থিটা। কোনো লেখকের বইতে এটা এইভাবেও লিখেছে এ বি কস থিটা। এটাও শুদ্ধ, এটাও ভুল না, আমরা এটাও লিখতে পারি এ বি কস থিটা, অর্থাৎ এ এর মানকে এ, বি এর মানকে বি দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ ভেক্টর চিহ্নটা উঠে যাবে। এবার ভেক্টর গুণন বা ক্রস গুণনটাই লিখব আমি। ভেক্টর গুণন বা ক্রস গুণন হলো এ ক্রস বি ইকুয়াল টু এর মান, বি এর মান, এ এবং বি এর অন্তস্থ কোণের সাইন থিটা, আর একটা একক ভেক্টর আসবে। ভেক্টর গুণন বা ক্রস গুণন একটি ভেক্টর রাশি, এই কারণে এখানে একটা ভেক্টর থাকবে। তাহলে এ ক্রস বি হলো এর মান, বি এর মান, এ এবং বি এর অন্তস্থ কোণের সাইন, এবং তাদের উপরে একটা একক ভেক্টর, পাশে একটা একক ভেক্টর থাকবে। এটা আমি এন এর মতো দেখতে, যদি বইতে এটা একটু এনকে একটু লম্বা করে ইটা দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে ইটা বলা যেতে পারে। এটা হলো একক ভেক্টর। এই একক ভেক্টরটা কি, আমরা একক ভেক্টর কাহাকে বলে এগুলো কিন্তু আমরা আগে পড়েছি, এই জন্য আমি এগুলো আলোচনা যাইনি। তারপরে একটু বলে নিচ্ছি, যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। এখন এই একক ভেক্টরটা কোথায় আছে এটা তোমার স্পষ্ট বুঝে নিতে হবে, কারণ আমি আগেই বলছি আমরা এখানে গাণিতিক সংজ্ঞা দিচ্ছি যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ব্যবহার করব। এখানে যে আমি আমার যে বোর্ড, এই বোর্ড একটা তল হিসাবে আছে, এই তলের উপর আমি চিত্রটা এঁকেছি। এখানে এই ইটাটা হলো এই তলের উপর লম্ব ভেক্টর, এই যে আমি কলমটাকে এই বোর্ডের সাথে লম্বভাবে ধরছি। তাহলে আবার বলছি, এ ক্রস বি হলো এ এর মান, বি এর মান এবং এ এবং বি এর অন্তস্থ কোণের সাইন থিটা, পাশে আরেকটা একক ভেক্টর আসবে, এটা ইটা দ্বারা প্রকাশ করা হয়েছে। ইটা হলো এ এবং বি, এখানে যে এ বি আছে, এ বি যে তলে আছে তার উপর লম্ব ভেক্টর। আমি কথাটা একটু লিখেও রাখতে পারি, এটা হলো এ এবং বি যে তলে আছে, তার উপর লম্ব
একক ভেক্টর। একক ভেক্টর, আমরা একক ভেক্টর কাহাকে বলে এটা একটু মনে রাখলাম। একক ভেক্টর, একক ভেক্টরের মান হলো 1। আমি একটু লিখেও রাখি, একক ভেক্টরের মান হলো 1। যে ভেক্টরের মান 1 তাকেই বলা হয় একক ভেক্টর। তাহলে আমি এখানে একটা সংজ্ঞা দেওয়ার সাথে সাথে ইটার পরিচয়টাও কিন্তু আমি লিখে ফেলছি। তাহলে ক্রস গুণন তোমাকে যদি কাহাকে বলে, যদি জিজ্ঞাসা করে, তুমি এইটুকু, আমি যতটুকু বলছি এইভাবে বুঝিয়ে দিতে পারলেই হবে যে এ ক্রস বি হলো এ এর মান, বি এর মান, এ বির অন্তস্থ কোণের সাইন থিটা এবং পার একটা ইটা হবে তার পাশে একটা ভেক্টর রাশি ইটা, যা এ বি যে তলে আছে তার উপর লম্ব একক ভেক্টর। আচ্ছা, আমি এখানে ক্রস গুণনের সংজ্ঞা দিয়েছি, ডট গুণনের সংজ্ঞা দিয়েছি। এবার আসো, আমাদের আরও কয়েকটা জিনিস আমাকে মেনে নিতে হবে। যেমন আমরা যদি 3 ডাইমেনশন চিন্তা করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আমরা যদি এরকম চিন্তা করি, যেমন আমার সামনে আমি এখানে দুইটা কলমকে পরস্পর এই যে লম্বভাবে ধরছি, দেখো লম্বভাবে ধরছি, দেখা যায়। আবার এটার সাথে আমি আরেকটা কলমকে, বা আমি আমার হাতের সামনে আরেকটা কলম নিচ্ছি, আরেকটা কলমকে এইভাবে লম্বভাবে ধরছি, এই দেখো পরস্পর আমরা স্ক্রিনে ভিডিওতে দেখতেছি। এই হলো 3 ডাইমেনশন। এই পরস্পর এই তিনটা জিনিস যে লম্ব, এখানে একটাকে এক্স অক্ষ, একটাকে ওয়াই অক্ষ, আর একটাকে জেড অক্ষ বলা হয়। আমরা যেমন ঘরের মধ্যে বসবাস করি, আমাদের ঘরের যে যদি এটা বিল্ডিং হয়, বিল্ডিংয়ের আমরা এক কোণায় যদি দাঁড়াই, ভূমি এক পাশের ওয়ালকে এক্স অক্ষ বলি, আরেক পাশের ওয়ালকে যদি ওয়াই অক্ষ বলি, আর খাড়া যে উচ্চতার এটাকে জেড অক্ষ বলি, তাহলে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরা পরস্পর লম্ব। আমার খুব ইম্পর্টেন্ট তথ্য আজকের আলোচনার মধ্যে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এটা পরস্পর লম্ব। আমি এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলো, এগুলোকে কল্পনায় ধরে নেওয়া হয়েছে যথাক্রমে আই, জে, কে। এটাও আমাদের ধরা জিনিস। আমাদের কি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বরাবর একক ভেক্টর, একক ভেক্টর হলো আই। এটাকে কল্পনা ধরে নেওয়া হয়েছে। আইয়ের উপরে ক্যাপ দিয়ে, সাধারণত ক্যাপ দিয়ে একক ভেক্টরটা বেশিরভাগ স্যারেরা লেখেন, আমি তাই লিখলাম। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। যেহেতু এরা প্রত্যেকে একক ভেক্টর, তাহলে এদের প্রত্যেকে মান 1। এটা কিন্তু আমাকে ধরে নেওয়া হয়েছে। আমি আগে বলছি, আমি যা বলতেছি এই ভেক্টরের ভিত্তিটার উপর আমরা দাঁড়িয়ে যে কাজ করব, ওই ভিত্তিটা বলতেছি। আমি প্রথমে ডট গুণন বলছি, ক্রস গুণন বলছি, এখন আই, জে, কে তিনটাকে আমরা মেনে নিচ্ছি। এরা পরস্পর লম্ব, তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ওই বরাবর একক ভেক্টর সমূহ। যেহেতু এরা একক ভেক্টর, তাদের এদের প্রত্যেকেরই মান কি 1। তা আমি এখানে লিখতে পারি আই এর মান কত, 1, আই এর মান 1। একইভাবে জে এর মান লিখতে পারি, যেহেতু এটা একক ভেক্টর, এটাও 1। একইভাবে এখানে কে এর মান, এটাও আমি লিখতে পারি 1। খেয়াল করবো, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এবারে আমি চাচ্ছি এই স্কেলার গুণনের মধ্যে এই ভেক্টরগুলো প্রয়োগ করব, আই, জে, কে। যেমন আমি যদি লিখি, আমি প্রথমে একদম শুরুতে স্কেলার গুণনের মধ্যে আই ডট আইটা বের করতে চাচ্ছি। আই ডট আই, আই ডট আই আমি এই প্রথম সংজ্ঞার মধ্যে যদি রেখি, আই এর মান, তারপরে আই এর মান, তারপরে 2 আই এর অন্তস্থ কোণ হলো, এখানে দুইটি সেম ভেক্টরের অন্তস্থ কোণ হলো 0। তাই আমি বলবো আই ডট আই যদি হয়, আই এর মান কস থিটার জায়গায় আমি লিখব 0, তাহলে কস 0। আর আমরা যে একটু আগে লিখেছি এই মাত্র, আই এর মান হলো 1, তাহলে এটাও 1, এটাও 1, আর কস 0-র মানও 1 আমরা জানি, তাহলে আমরা এখানে লিখব 1। তাহলে আই ডট আই ইকুয়াল টু 1 এসেছে। আমরা এই তথ্যটা লিখে রাখি, আই ডট আই ইকুয়াল টু 1। ঠিক অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, এটাও ইকুয়াল টু 1। এগুলো আমার সূত্র হিসাবে কাজে লাগবে। যদি কেউ মনে করো এগুলো প্রমাণ কখনো আসবে কি না, আমাদের ম্যাথে আসে না, যদি কখনো আসে আমরা এইভাবে প্রমাণ করতে পারবো। এটা আগে লিখবো, আই মান বসাই দেব।
এখন যদি আমি লিখি আই ডট জে, এবার আইয়ের লগে জে যদি ডট করি তাহলে কি হয় দেখো, আই, হ্যাঁ, আই ডট জে, আইয়ের সাথে জে যদি ডট করি তাহলে আই এর মান, তারপরে জে এর মান, তারপরে cos 90। কেন 90? আমি একটু আগে তোমাদের মুখে বলছি এবং আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আই হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আর জে হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা যেহেতু পরস্পর লম্ব, তাহলে আই এবং জে এর মধ্যবর্তী কোণ হবে 90। আর আমরা জানি cos 90 0, তাহলে আই যে যদিও 1, cos 90 0 বিদায় এটা সরাসরি 0। তাহলে আমি আই ডট জে, আই ডট জে, জে অনুরূপভাবে জে ডট কে, অনুরূপভাবে কে ডট আই ইকুয়াল টু 0 লিখতে পারি। এখানে একটু বলে রাখা দরকার, আমি যদি এখানে জে ডট আই করি, জে লোকে আই ডট করি, তাও কিন্তু 0ই হবে। কেন? আই ডট জে আর জে ডট আই একই, যেহেতু এটা স্কেলার রাশি, এটার কোনো দিকের কোনো কাজ নেই, তাই এখানে এদের এই শর্তটা মানে আমাদের অবশ্যই, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূত্র বলতেছি। আমি এখানে আরেকটা সূত্রের কথা বলতেছি, পাশে লিখে দিচ্ছি। এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা, ডট গুণন বিনিময় সূত্র মানে এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা। তাই আমি আই ডট জে যা হবে জে ডট আই, তাই আমি ওটা লিখি নাই, মুখে বললাম। আসো আমি এবার ডট গুণনের কাজ শেষ করে এবার আমি যদি ক্রস গুণনে যাই, আমি যদি এই কাজগুলো আবার ক্রস গুণনের ক্ষেত্রে করি, যেমন আই ক্রস আই, আমি এই ডটের জায়গায় যদি আই ক্রস আই লিখি, তাহলে ক্রসের ক্ষেত্রে আমার সংজ্ঞা হলো আই এর মান, আবার আই এর মান, সাইন 0, আর একক ভেক্টর আমি কিছুই লিখলাম না। একক ভেক্টর একটা লেখা যায় কিন্তু আমি লিখলাম না, যেহেতু সাইন 0 0, সাইন 0 0, তাই পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে, আই ক্রস আই, জে ক্রস জে, তারপর কে ক্রস কে ইকুয়াল টু 0। আমি একটা প্রমাণ বলছি, আই ক্রস আই যদি 0 হয়, অনুরূপভাবে জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল টু 0। তবে এখানে বলে রাখা দরকার, একক ভেক্টরের কারণে আমরা এখানে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল টু কী পেয়েছি? 0 পেয়েছি। আর আগে আই ডট আই, জে ডট জে, কে ডট ইকুয়াল টু 1 পেয়েছি। এটা মনে রাখবো। এখানে আমি যদি বলি এ ডট এ কত, এ ডট এ কত, তাহলে আবার কিন্তু ভেজাল লেগে যাবে। যেমন আমি এ ডট এ কথাটা একটু বলেই ফেলি, মনে যেতে এসেছে। এ ডট এ কত, আমি যদি ওই সংজ্ঞার মধ্যে লিখি, দেখো এর মান cos 0, এখন এর মানকে আমরা এ লিখতে পারি, এর মানকে এ লিখতে পারি, তাহলে এটা এ স্কয়ার হয়ে যায়, এ মান ইন্টু এ। তাহলে আমরা এ ডট এ কে এ স্কয়ার লিখতে পারি, এ স্কয়ার। আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু 1 বিদায় অনেক ছাত্রছাত্রী এই ভুলটা করে ফেলে, এ ডট এ ইকুয়াল টু 1 না, একক ভেক্টর যদি হয় তাহলে আই ডট আই ইকুয়াল টু 1। কিন্তু ক্রস গুণন একটা সুবিধা আছে, ক্রস গুণন তোমার এ ক্রস এ কিন্তু 0ই হবে। কেন? এখানে সাইন আসে বলে সাইন 0 0 বিদায়। তো আমি এই তথ্যটা একটু লিখে রাখি যে আমাদের এ ডট এ ইকুয়াল টু আমরা এ স্কয়ার লিখতে পারবো, কিন্তু এ ক্রস এ অবশ্যই 0, কারণ এখানে কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে আসে সাইন 0 আসার কারণে পুরোটাই 0 হয়ে যায়। তাই এ ক্রস এ ইকুয়াল টু কিন্তু 0, এ ক্রস এ ইকুয়াল টু কিন্তু 0। আচ্ছা, আর কি আলোচনা হওয়া দরকার? হ্যাঁ, আরেকটা বাকি আছে আমার, আমি আই ক্রস আই না বলছি, আমি আই ক্রস জে তো বলি নি। এবার আসো আই ক্রস জে, আই ক্রস জে ইকুয়াল টু আই এর মান, তারপর জে এর মান,
এবং আই এবং জে এর অন্তস্থ কোণের মধ্যে হলো এখানে 90 আর একটা একক ভেক্টর আসবে। আমরা শুরুতে যে ক্রস গুণনের একক ভেক্টরের কথা বলেছিলাম, যে ইটার পরিচয় দিয়েছিলাম, এ এবং বি যে তলে আছে তার উপর লম্ব ভেক্টর হলো একক ভেক্টর ইটা। তা আমরা কথাটা একটু খেয়াল করব। আমি আবার চিত্রটা তোমাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমার এই দুটো অক্ষ পরস্পর, আমি এই মোটা কলমটাকে এক্স অক্ষ আর এই কলমটাকে আমি ওয়াই অক্ষ ধরেছি, আর এই কলমটাকে আমি জেড অক্ষ, পরের যে কলমটা এটাকে আমি জেড অক্ষ ধরেছি। তাহলে আমার এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরা একে অপরের সাথে লম্ব। আমরা যদি খেয়াল করি, এক্স অক্ষ ওয়াই অক্ষর সাথে লম্ব কিন্তু জেড অক্ষ, এক্স অক্ষর সাথে ওয়াই অক্ষর সাথে লম্ব কি জেড অক্ষ। তাহলে আমি এক্স ওয়াই তলের সাথে লম্ব হলো জেড অক্ষ। তাই আমার এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমি যে এখানে বললাম আই ক্রস জে, আই এর মান, জে এর মান sin 90, একক ভেক্টরটা হবে কে। আবার বলছি, আই এবং জে যেহেতু এটা এক্স অক্ষ, আই হলো এক্স অক্ষ, জে হলো ওয়াই অক্ষ, তাই এই দুইটা আই এবং জে মিলে একটা তল তৈরি করে, এক্স ওয়াই তল তৈরি করে। এই এক্স ওয়াই তলে লম্ব হলো জেড অক্ষ, তাই জেড অক্ষের একক ভেক্টরটাই আসবে এখানে কে। কারণ আমার সংজ্ঞাটা ক্লিয়ার করতে হবে। এ ক্রস বি হলো এর মান, বির মান, এ এবং বির অন্তস্থ কোণের সাইন, আর একক ভেক্টর হলো এ বি যে তলে আছে তার উপর লম্ব ভেক্টর। তাহলে আমি বলবো আই জে হলো আই এর মান, জে এর মান, আই এবং জে এর অন্তস্থ কোণের সাইন। যেহেতু আই জে পরস্পর লম্ব তাই এটা 90। এখন আই জে হলো এক্স এবং ওয়াই তল, এক্স ও ওয়াই তলে লম্ব একক ভেক্টরটা হলো জেড অক্ষর যে ভেক্টরটা একক ভেক্টর সেটা, তাই জেড অক্ষর একক ভেক্টরটা হলো ওখানে কে। তাই আমি এখানে কি দিব, এখানে আমি কে দিব, তাই আমি এখানে কে দিয়েছি। এখন আই এর মান 1, জে এর মান 1, sin 91, বাকি থাকলো শুধু কে। তাহলে আমরা পেয়ে গেছি এটা ইকুয়াল টু কে। তাহলে আই ক্রস জে ইকুয়াল টু যদি কে হয়, আমি এখানে পাশে লিখতেছি আই ক্রস জে ইকুয়াল টু এসেছে কে, কিন্তু ক্রস গুণন আবার বিনিময় সূত্র মানে না। এর সাথে বি ক্রস করলে এ ক্রস বি, আর যদি তুমি বিকে আগে নিয়ে আসো তাহলে একটা মাইনাস চলে আসবে, বি ক্রস এ। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু যদি মাইনাস বি ক্রস এ হয়, অর্থাৎ এই টোটাল রাশিটার আগে একটা মাইনাস চলে আসবে। তাহলে আমি যদি উল্টেই দিই এটাকে, জে ক্রস আই, তাহলে এটা মাইনাস কে হয়ে যাবে। তো এখানে তোমার একটু দ্বিধাদ্বন্দ্ব, তুমি পরীক্ষার সময় সমস্যায় পড়ে যাবে, এটা আই ক্রস জে কী হবে কে নাকি মাইনাস কে হবে, এটা একটু দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যেতে পারি। এটার জন্য আমি একটা এখানে আমাদের যে কোনো ভেক্টর বলো, গণিতের যে ঘূর্ণন অলওয়েজ ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমরা হিসাব করি, অলওয়েজ ঘড়ি কাঁটার বিপরীত। আমি একটা চক্র আঁকলাম, চক্রটা আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে দেখাচ্ছি, এভাবে ঘুরতেছে। যদি আই জে কে আমরা ঘূর্ণনটা ঘড়ি কাঁটার বিপরীত ক্রমে হয়, আইয়ের সাথে যে ক্রস করলে হবে কে, আর যদি উল্টা দিকে গুণ করো অর্থাৎ জে ক্রস আই অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে গুণ করো তাহলে হবে কি মাইনাস কে। তাই এই চক্রটা আমাকে মনে রাখতে হবে। যদি আমি মনে করি আমার প্লাস মাইনাসের মধ্যে ভুল হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই চক্রটা মনে রাখবো। তা আমি একটা প্রমাণ তো এখানে দেখানো হলো, আমি বাকিগুলো এই চিত্র থেকে এই চক্র থেকে লিখে ফেলছি। আই ক্রস জে যদি কে হয়, জে ক্রস কে হবে, জে ক্রস কে আসবে হবে আই, আর যদি এটাকে উল্টেই দাও, যদি কে কে আগে নিয়ে আসো আর জে কে যদি পরে নিয়ে যাও তাহলে হয়ে যাবে মাইনাস আই। ঠিক অনুরূপভাবে আমি যদি কে ক্রস আই লিখতে চাই, কে ক্রস আই লিখতে যাই, তাহলে কে লগে আই ক্রস করলে এটা হয়ে যাবে জে, তাহলে এটা হয়ে যাবে জে
যে আর যদি আমি এখানে উল্টেই দিই আইকে যদি আগে নিয়ে আসি আর কে কে যদি পরে নিয়ে যাই তাহলে হয়ে যাবে এটা মাইনাস জে। কথাটা আমরা আবার শুনি নিই। ঘড়ি একটু একটা বৃত্ত এঁকে নিব যখন আমরা এইরকম ক্রস গুণনের ক্ষেত্রে আমরা ঝামেলায় পড়বো, আমরা এরকম একটা চক্র এঁকে নিব। সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে হলে পজিটিভ, ঘড়ি কাটার দিকে হলে নেগেটিভ। তাহলে আই ক্রস জে যদি কে হয় তাহলে আমি যে উল্টাটা বলি জে ক্রস আই হবে মাইনাস কে। এইভাবে আমরা এই রাশিগুলো মনে রাখার চেষ্টা করব। আমি আজকে একবারে ভেক্টরের যে প্রাথমিক যে ধারণাটা আমাদের গণিতের যে অঙ্কগুলো করতে লাগে আমি সেগুলো মোটামুটি দিয়ে ফেলছি। এবার আসো আমি এখন আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করব। আমি এখানে যা লিখেছি এই আলোচনার ভিত্তিতেই তুমি এখন ভেক্টর বুঝতে পারবে। আজকের এই আলোচনা এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপরে ভিত্তি করেই আমাদের ভেক্টরের অনেক বড় সিলেবাস এখানে অন্তর্ভুক্ত। আমি আমার এবার একটা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। আমি পাশে যে লেখাগুলো লিখে নিয়েছি এই লেখাগুলো আমার রাখলাম, এগুলো আমার কাজে লাগবে। পাশের লেখাগুলো আমার কাজে লাগবে। প্রথমে আসো একটা প্রশ্ন, আমি ডট গুণের মধ্যে একটা প্রশ্ন আসে, প্রায় আসে, এটা পরীক্ষাও আসে। এ একটি ভেক্টর, আমি এই ভেক্টরকে নাম দিলাম a1i, তারপর a2j, তারপরে a3k, আবার বি আরেকটা ভেক্টর নাম দিলাম b ইকুয়াল টু b1i, b2j, b3k হইলে প্রমাণ করো a ডট b ইকুয়াল টু a1 b1, a2 b2, a3 b3। এখানে প্রতীকটা আমি এখন যে প্রতীকের উপর লিখছি সব বইতে এই প্রতীক নাও থাকতে পারে, কিন্তু মৌলিক জিনিস একদম সেম। আমরা প্রশ্ন লিখলাম, এবার উত্তরটা শুরু করতেছি। প্রথমে আমি এ ডট বি, এখানে ভেক্টর যে এটা লিখেছি এটা লিখে ফেলবো a1i, a2j, তারপর a3k, মাঝখানে ডট দিয়ে লিখলাম b1i, b2j, b3k। স্বাভাবিক এটার সাথে এটা গুণ করতেছি a1 b1 i ডট i, তারপর এটার সাথে দ্বিতীয়টা গুণ করব a1 b2 i ডট j, তারপরে লিখব a1 b3 i ডট k। পরের লাইনে আসি, এবার মধ্যেটা দিয়ে বাকি তিনটাকে লিখব a2 b1 j ডট i, তারপরে a2 b2 j ডট j, তারপরে a2 b3 j ডট k। এরপরে লিখব এই তৃতীয়টা দিয়ে a3 b1 k ডট i, তারপরে লিখব a3 b2 k ডট j, তারপরে লিখব a3 b3 k ডট k। আমি এই লাইন লেখার সময় খুব সতর্ক থাকব, আমার ডটটা কোথায় বসবে, আমি ডট কোথায় দিব। মনে রাখব দুইটি ভেক্টরের মাঝখানে ডট বা ক্রস হয়, কখনো দুইটি স্কেলার অথবা একটা ভেক্টর একটা স্কেলারের মাঝে ডট বা ক্রস হয় না। ভেক্টরে এই নীতিটা যে মেনে চলে তার ভুলের পরিমাণ একদম কম হবে। আবার বলছি, দুইটি ভেক্টরের মাঝখানে ডট অথবা ক্রস হবে, একটি স্কেলার একটি ভেক্টর, অথবা দুইটি স্কেলারের মাঝখানে ডট অথবা ক্রস হবে না। আমার এই কথাটা অত্যধিক গুরুত্বপূর্ণ ভেক্টরের জন্য। আমরা যদি এই নীতি মেনে চলি তাহলে আমার কখনো অঙ্কের মধ্যে ডট এবং ক্রস নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ব না। আসো আমি এই লাইনটা লিখতে এই নীতিটা ব্যবহার করেছি। আমি a1 b1 এর হলো স্কেলার রাশি, এদের মাঝখানে কোনো ডট ক্রস কিছুই দিই নাই। দুই ভেক্টর i আর i, এই দুইটার মাঝখানে ডটটা দেওয়া হয়েছে, তাই এই লাইনটা অত্যধিক গুরুত্বপূর্ণ। আসো এবার পরের লাইনে,
আমি যে সাইডে সূত্রগুলো লিখে রেখেছি আই ডট আই আমার একদম শুরুতেই আছে আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু 1, আর যদি আই ডট আই না হয় আই ডট জে অর্থাৎ ভিন্ন হয় তাহলে হয় 0। তাহলে আমি দেখতেছি আমার প্রথমটাতে 1 আছে A1 B1, আই ডট আই হলো 1। তারপরেটা দেখো A1 B2 এটা কি হয়ে যাবে, এটা 0। তারপরটা দেখো A1 B3 এটাও 0। তারপরে আমি নিচের লাইনে আসতেছি A2 B1 এটাও 0। তারপরে A2 B2 এটা আবার 1, তাহলে 1। তারপরে A2 B3 এটা আবার 0। তারপরে লাইনে আসতেছি A3 B1 এটা আবারও 0 0। এরপরে আসতেছে A3 B2 এটাও 0। তারপরে হলো A3 B3 এটা হলো 1। তাহলে আমার সেম আই ডট আই জে ডট জে কে ডট কে এই তিনটা 1 আর বাকি সব 0, কারণ ওগুলো সেম না। আই ডট জে জে ডট কে কে ডট আই এরা সবাই কি 0। তাহলে আমার 9টা পদের মধ্যে 6টা পদ 0 আর 3টা পদ এখানে বাকি আছে। ওই 3টা পদই আমার যে প্রমাণটা করা দরকার ছিল ওই প্রমাণটা আমার চলে এসেছে। যে রাশি দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করব, দুটি ভেক্টর ডট গুণন করতে আমরা এত বড় ক্যালকুলেশন কোনো অঙ্কে কিন্তু করব না। আমরা মূলত অঙ্ক ভিতরে যে প্রয়োগ করব, আমরা যখন প্রয়োগ করব ডট গুণনের প্রয়োগটা এই লাইনের পরে আমরা এই লাইন লিখব, মাঝখানে আর কোনো লাইন লিখব না। এইটাই হলো সূত্র। এটা একটা সূত্রের প্রমাণ করেছি। যদি কখনো সূত্রের প্রমাণ আসে তাহলে আমরা এইভাবে দিব, আর যদি অঙ্ক আসে আমরা প্রথম লাইন থেকে এই ডট গুণনের লাইনটা সরাসরি আমি এখানে চলে যাব। তাহলে এই সরাসরি এই প্রমাণটা আমরা কিভাবে মনে রাখতে পারি, লক্ষ্য করে দেখলেই বোঝা যায়। এখানে আই সহগের সাথে আই সহগের গুণ, জে এর সাথে জে সহগের গুণ, কে এর সাথে কে সহগের গুণ, বাকিগুলো হবে না। তাই এখানে মোট গুণ করলে 9টা পদ আসে, 6টা পদ 0, 3টা পদ থাকে। তাই আমরা যে আলোচনাটা করেছি কেন করেছি তোমরা হয়তো এতক্ষণে বুঝে ফেলছো। আমি এখানে আরেকটা প্রমাণ আছে ক্রস দিয়ে, আরেকটা প্রমাণ আছে মান নির্ণয়। আমি প্রথমে যদি মান নির্ণয়টা বলি যে এ ইকুয়ালটি এত হইলে আমাকে যদি প্রমাণ করতে বলে, এটা আমি 1 নাম্বার দিলাম। যদি এটাকে 2 নাম্বার দিই যে প্রমাণ করো যে এর মানটা হবে রুট ওভার A1 হোল স্কয়ার, A2 হোল স্কয়ার, A3 হোল স্কয়ার। দেখো এখন যদি প্রমাণ এটা আসে, এটা যদি আসে তাহলে আমার প্রমাণটা শুরু হবে বাম পাশে দুইটায় বি জায়গাও আমি আবার কি দিব, এ দিব, এ ডট এ দিব। তাহলে আমার সব বি কী হয়ে যাবে, সব বি এ হয়ে যাবে, সব বি এ হয়ে যাবে। আমি সবগুলো বি তাহলে কি মুছে মুছে লিখবো, সব এ লিখবো। এভাবে একদম আমি শেষ পর্যন্ত আসবো। তাহলে আমার এখানে যখন আমি দ্বিতীয় লাইনে আসবো, এ বিটা তো এ হয়ে গেল, এই যে এ হয়ে গেল, এখানে তো A1 আছে, তাহলে A1 ইন্টু A1, এখানে কি হবে এটা B2, এখানে কি হবে এটা B3, এভাবে আসবে। তাহলে এইভাবে বাকিগুলো চেঞ্জ হইতে হইতে আমার এখানে A1 ইন্টু A1 এটা হয়ে যাবে কি A1 হোল স্কয়ার, আর B1 ইন্টু B2 এটা হবে B2 হোল স্কয়ার। তাহলে আমি যদি এভাবে সবগুলো লিখি মুছে মুছে, এখানে এ লিখছি, এখানেও কি লিখবো, এ লিখবো, সব এ লিখবো আর কি। আচ্ছা আমি লিখেই ফেলি, আমার টাইম বেশি লাগতেছে না, যেহেতু আমি সব এ লিখিয়ে দিচ্ছি, সব এ লিখিয়ে দিচ্ছি, সব এ লিখে দিচ্ছি, আর এখানেও এ লিখে দিচ্ছি, এখানে এ লিখে দিচ্ছি, এখানে এ লিখে দিচ্ছি। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমার এখানে এ এটা গুণ হয়ে A1 হোল স্কয়ার হয়ে গেল, আর এটা তো এ হয়ে গেছে, এটা 0, হ্যাঁ এটা এ আছে, তারপরে এটা এ আছে, এটা এ আছে, এটা 2 হোল স্কয়ার হয়ে যাবে। আমি একবারে 2 হোল স্কয়ার লিখে দিলাম। এটা এ আছে, এটাও এ আছে, এটাও এ আছে, এটাও এ আছে। তাহলে এটা A3 হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে আমার কি আসলো, A1 হোল স্কয়ার, A2 হোল স্কয়ার, B3 হোল স্কয়ার। ঠিক আছে। তাহলে বাম পাশে কী ছিল, আমি যে একটা জিনিস লিখেছিলাম এ ডট এ কিন্তু এ স্কয়ার, যেটা আগে লিখেছিলাম। তাহলে এ ডট এ কে আমরা লিখতে পারি এ স্কয়ার। তাহলে আমার এখানে সর্বশেষ কী আসতেছে, এ ডট এ স্কয়ার হলো এ স্কয়ার, অথবা মানের স্কয়ারও বলতে পারো, এখানে এটা এ স্কয়ারও দেওয়া যায়। তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু রুট ওভার অফ এত, আর এটাকে আমরা পরম মান দিয়ে লিখি, দুই পাশে এর মান দিয়ে বোঝাই। এটা এ স্কয়ার আমরা এভাবেও লিখতে পারি, পরম মান অফ এ হোল স্কয়ারও লিখতে পারি, একই জিনিস। তো আরেকটা প্রমাণ আমার কমপ্লিট হয়ে গেল। এটাও আমাদের সূত্র হিসাবে মনে রাখতে হবে। কোনো ভেক্টরের মান হলো, কোনো ভেক্টরের মান হলো কি, কোনো ভেক্টরের মান হলো কি রুট ওভার আই এর সহগের বর্গ যোগ জে এর সহগের বর্গ যোগ কে এর সহগের বর্গ। কোনো ভেক্টরের মান হলো
রুট আবার আই সহগের বর্গ যোগ জে সহগের বর্গ যোগ কে সহগের বর্গ, এটা হলো মান বের করা। আচ্ছা, আর কি আছে এখানে? আমাদের আরেকটা প্রমাণ আছে, ক্রস গুণনের প্রমাণ। আমরা যদি ক্রস গুণনের প্রমাণটা করতে যাই, এ ক্রস বি ইকুয়াল টু আই জে কে, আর প্রথম ভেক্টরের সহগগুলো আসবে A1 A2 A3, এরপরে B1 B2 B3। ঠিক আছে, আমরা এই হলো আবার এ ক্রস বি। তাহলে এ ক্রস বি প্রমাণ আমি আগের মতোই লিখব। দেখো আমি এখানে ক্রস এখানে বি দিলাম, আগের যেটা বি ছিল বি, আবার এইগুলোকে বি বানাই দিচ্ছি, আবার আগেরগুলো বি বানাই দিচ্ছি। তাহলে এখানে ডটটা কি আছে? ক্রস হয়ে গেল। যতগুলো ডট আছে সব ক্রস হয়ে যাবে, ডটগুলো সব ক্রস হয়ে যাবে, ডটগুলো সব ক্রস হয়ে যাবে। তাহলে আগের একটা প্রমাণ যে ভালো করে প্রথম প্রমাণটা বুঝবে, তার জন্য এখানে আর কঠিন কিছু থাকবে না, সবগুলো ক্রস হয়ে গেল। এখানে আমার এখানে যে বি ছিল, তাই না, পরেরটা বি ছিল, পরেরটা বি ছিল, আমি আবার বি বানাই দিচ্ছি, পরেরটা বি ছিল, পরেরটা বি ছিল, পরেরটা বি ছিল, পরেরটা বি ছিল, হ্যাঁ, এরপর এটা বি ছিল, এরপর এটা বি ছিল, এটা বি ছিল। আচ্ছা, এবার আসো, ক্রস গুণন তো আর আগের তথ্য মানে না, আমি এই জায়গাটা আবার মুছে লিখতেছি, আবার মুছে লিখতেছি। আমরা দেখতেছি এবার আই ক্রস আই, আমাদের এই যে আই ক্রস আই, যে ক্রস যে কে, এগুলো তো জিরো, তাহলে প্রথমটা জিরো। তাহলে আমরা একবারে প্রথমটা লিখতেছি A1 B1, এটা প্রথমটা জিরো। তারপর A1 B2, এরপর এটা দেখো আই ক্রস জে, আই ক্রস যে আমার এখানে লেখা আছে এখনও, আই ক্রস যে কথা আছে, আই ক্রস যে হলো কে, তাহলে আমি এখানে লিখব কে। তারপরে A1 B3 আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কোথায় আছে? আই ক্রস কে হলো যে এখানে, আই ক্রস কে হলো মাইনাস জে, তাহলে মাইনাস জে। এভাবে আমি সবগুলো লিখে ফেলবো। হ্যাঁ, তারপরে আমার দ্বিতীয় লাইনে আসতেছি, যোগ A2 B1 জে ক্রস আই, এই যে জে ক্রস আই কোথায় আছে? জে ক্রস আই হলো প্রথমে আছে, জে ক্রস আই মাইনাস কে, এই যে মাইনাস কে দিলাম। তারপরে এটা আবার জিরো, A1 B2 এটা জিরো, হ্যাঁ, এটা জিরো। আর A2 B3 এখানে জে ক্রস কে, এই যে দেখো জে ক্রস কে হলো আই, তা আই লিখলাম। তৃতীয় লাইনে আসবে A3 B1 কে ক্রস আই, এই যে কে ক্রস আই হলো জে, এই যে জে লিখলাম জে। তারপরে A3 B2 কে ক্রস জে, কে ক্রস জে, কে ক্রস জে হলো মাইনাস আই, মাইনাস আই। আর এখানে A3 B3 এটা হলো জিরো, লাস্টারটা হলো জিরো। এবার যদি আমি আই জে কে কমন নিই, আমার আই আছে তিনটা, আমি আইটা কমন নিলাম, নিয়ে আই যেখানে আছে এগুলো একসাথে নিয়ে আসি। আই আছে আমার এখানে আছে আর এখানে আছে, তাহলে A2 B3 মাইনাস A3 B2। এরপর আমি জে কমন নিব, জে মাইনাস জে কমন নিব, অবশ্য জে কমন আছে এখানে, A1 B3 যে কমন নিলে যে আরেকটা আছে এখানে, মাইনাস না হতে এটা মাইনাস হয়ে যাবে, A3 B1। তারপর আমি প্লাস কে দিব, কে যখন দিব, কে আছে আমার দুই জায়গায়, এখানে একটা আছে A2 B1 আর এখানে আছে A2 কে আছে দুই জায়গায়, একটা প্লাস মাইনাসে ভুল হয়ে গেছে, আমরা কোনটা ভুল করছি একটু খেয়াল করতে হবে। এখানে আই জে এটা ঠিক আছে, আর এটা তাহলে মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস A2 B1 এই। তাহলে আমার এখানে আমি যে লাইনটা এখন লিখলাম আই জে কে, এইটাকেই এই নির্ণায়কে সাজানো যায়। আমরা যারা নির্ণায়ক পড়েছি তারা বুঝবো, এটাকে ভাঙ্গাইলেই এটা আসে। তাহলে এর পরের লাইনে আমরা এটা লিখে দেবো, তাহলে আমার ক্রস গুণনের প্রমাণটাও হয়ে গেল। তা আমরা যারা আজকে ক্লাসটা করতেছি, তা আমি যে তিনটা সূত্র দিয়ে আমি সব অঙ্ক করব, এই তিনটা সূত্র বোর্ডে লিখছি, A.B এর মান ক্রস গুণন, এই তিনটা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করব। আর আরও কিছু কিছু তথ্য আমার অঙ্কের ভিতরে আলোচনা আসবে। আজকে আমার আলোচনা আমি একটা অঙ্ক মাত্র, মানে একটা আলোচনা একটা অঙ্ক আনতেছি। আজকে শুরুতে সূত্র আলোচনা শেষ করলাম, আমি একটা অঙ্ক আলোচনা আনতেছি, যেটা PDF কপিতে আমি দিয়ে দিব। আমি সাপোজ একটা প্রশ্ন নিচ্ছি, একটা ইচ্ছা মতো একটা প্রশ্ন নিচ্ছি, 2i প্লাস 3j প্লাস কে, একটা ভেক্টর নিলাম, আর একটা ভেক্টর নিলাম b i মাইনাস j প্লাস কে। আমি বললাম a এবং b হইলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত, a এবং b এর
মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত, একটা ছোট্ট অঙ্ক, জাতীয় পরীক্ষায় ছোট অঙ্ক অবজেক্টিভই বেশিরভাগে আসছে। তাহলে মধ্যবর্তী কোণের সূত্র আমি যে আজকে আলোচনা শুরুতে ডট গুণন এবং ক্রস গুণন, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সবসময় আমরা ডট গুণন দিয়ে করব। তাহলে আমি ধরে নিচ্ছি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, আমি ধরে নিলাম থিটা। তাহলে আমি লিখব cos থিটা ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই নিচে a এর মান, এরপরে কি b এর মান। তা আমার এখানে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স। এখন a ডট বি হলো a ডট বি, তাহলে i সহগ এখানে 2 আর এখানে i এর সহগ হলো 1, 2 × 1। তারপরে এখানে j এর সহগ হলো 3 আর এখানে হলো -1, তাহলে 3 × -1। তারপরে k এর সহগ হলো এখানে 1 আর ওখানে হলো 1। তাহলে এখানে আমি দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, তারপরে ডট ব্যবহার করিনি। তার a ভেক্টরের মান, a ভেক্টরের মান হলো a 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার, আর b ভেক্টরের মান হলো √1 স্কয়ার -1 হোল স্কয়ার +1 হোল স্কয়ার। হ্যাঁ, এই পুরোটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। আবার বলছি cos থিটা হলো a ডট বি ডিভাইডেড বাই a এর মান b এর মান। এখানে আমরা উপরে একটা ফোঁটা দিয়েছি, নিচে কিন্তু ফোঁটা দিই নাই, নিচে কিছু নাই। ফোঁটা দেওয়া হয় কখন, দুই ভেক্টরের মাঝখানে, নিচেরটা তো দুই ভেক্টর না, এটা হলো স্কেলার রাশি, তাই ডট নিচে ফোঁটা দেওয়া যাবে না, এই ভুলটা যাতে আমরা না করি। এখন আমি a ডট বি যখন করছি, আমি i সহগের সাথে i সহগ, এখানে মাঝখানে কোনো ফোঁটা দিই নেই, ক্রসও দিই নেই, আমরা কিছুই দিব না। একবারে লিখতে পারি 2 × 2 3 × 3, এগুলো একবারে লিখলেও কোনো ক্ষতি নেই। এরপর আমরা সরল করে যতটুকু পাবো এটাই আমার রেজাল্ট। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা থিটাতে উত্তর নিতে পারি, তবে আমাদের ম্যাথ যত বই আছে মার্কেটে তারা উত্তরটা এইভাবেই রেখে দিয়েছে। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা একটা গণিতের একটা ছোট্ট অঙ্ক। তোমরা এই ছোট্ট অঙ্কটা আমার PDF কপিতে থাকবে এবং কয়েকটা বাড়ি কাজ হিসেবে থাকবে। এরপর আরেকটা ছোট্ট অঙ্ক আলোচনা করে নিচ্ছি আমি। যদি বলে এই ভেক্টরটি, এখানে যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা x অক্ষের সাথে y অক্ষের সাথে z অক্ষের সাথে কত কোণ তৈরি করে। হ্যাঁ, যদি এরকম কোনো প্রশ্ন আছে, এত ভেক্টরটি x y z অক্ষের সাথে কত কোণ তৈরি করে, কত কোণ তৈরি করে, এরকম প্রশ্ন আসতে পারে। x অক্ষ y অক্ষ z অক্ষের সাথে কত কোণ তৈরি করে। আমরা যদি খেয়াল করি, এ ভেক্টরটি 2i 3j + k, আমি ধরি এত ভেক্টরটি x y z অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ তৈরি করে। হ্যাঁ, আমরা ধরে নিলাম আর কি, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। তাহলে আমি লিখতে পারি অতএব cos আলফা ইকুয়াল টু a ডট i ডিভাইডেড বাই a এর মান এবং i এর মান। তাহলে এখানে a এর মান এবং i এর মান হবে কেন, i হবে কেন, কারণ আমরা আজকে শুরুতেই লিখছিলাম, এখানেও লেখা আছে, লেখাটা x অক্ষের জন্য একক ভেক্টরটা i হলো x অক্ষের একক ভেক্টর। হ্যাঁ, একক ভেক্টর। কথাটা আবার বলছি, তোমাকে বলছে প্রশ্নে x অক্ষের সাথে প্রদত্ত ভেক্টরটি কত কোণ তৈরি করে। তাহলে আমি x অক্ষের সাথে প্রদত্ত ভেক্টরটি কত কোণ তৈরি করে আমি ধরে নিচ্ছি আলফা কোণ তৈরি করে। তাহলে আমি লিখবো cos আলফা ইকুয়াল টু ওই দুই ভেক্টরের ডট। এখন দুই ভেক্টর পাওয়া যাবে কোথায়, প্রশ্ন আছে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর কই পাবো। x অক্ষের ভেক্টর আমরা আগের থেকেই জানি, x অক্ষের একক ভেক্টর হলো i, এই জন্য দ্বিতীয় ভেক্টরটা হলো এখানে i। তাহলে এবার আমি যদি এখানে খেয়াল করি, আমার এই ভেক্টরটা হলো 2i + 3j + k ডট i, আর নিচে আছে এই ভেক্টরের মান, অর্থাৎ √ একবারে করে দিই, 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার, আর i ভেক্টরের মান তো 1 আমরা জানি। তাহলে উপরে i ডট i যেহেতু 1, তাহলে প্রথম সংখ্যাটাই শুধু থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে উপরে 2 হবে আর নিচে এখানে সরল করলে যা হবে 9 10 11 12, না 9 10 আর 4 হলো 14। অতএব আলফা ইকুয়াল টু cos ইনভার্স 2/√14, এইভাবে রেখে দেব। আবার যদি বলে ওয়াই অক্ষর সাথে কত কোণ তৈরি করে, তো ওয়াই অক্ষরটা যখন বলবে, আমরা ওয়াই অক্ষর বলার সাথে সাথে আমরা এখানে কি দিব, i জায়গায় j দিব, এখানে i জায়গায় j দিব। আর জেড অক্ষরের সাথে কি যখন বলবে তখন আমরা এখানে i জায়গায় k দিব।
এভাবে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষর সাথে একটি প্রদত্ত ভেক্টর কত কোণে তৈরি করে এমন একটি অঙ্ক জাতীয় পরীক্ষায় প্রায় দেখা যায় অবজেক্টিভ হিসেবে বা সৃজনশীলে ছোট অঙ্ক হিসেবে আসে। আমি 2টা অঙ্ক করে দেবো, এরকম 2-3টা বাড়ি কাজ দিয়ে দেবো, তোমার বাড়ি কাজগুলো করবে। আর আজকে আলোচনায় আরেকটা অঙ্ক আমি যাচ্ছি, এটা আজকে শেষ অঙ্ক। 2টি ভেক্টর লম্ব হওয়ার শর্ত আমি বলছিলাম তাদের ডট গুণন শূন্য। আমরা এখানে একটু আগে বলেছিলাম 2টি ভেক্টর ডট গুণন এ বি ইকুয়াল টু 0 হইলে এ ও বি কী হবে, লম্ব। কারণ আমাদের ডট গুণনের মধ্যে 2টি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, 2টি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এরকম লম্ব হয়, মধ্যবর্তী কোণ যদি এ আর বি হয়, তাহলে এদের ডট গুণন কী হবে, 0। এই ডট গুণনের উপরে ছোট ছোট অঙ্ক জাতীয় পরীক্ষা অনেক এসেছে। এগুলো ছোট অঙ্ক, সহজ অঙ্ক। আমি এখান থেকে একটা ছোট্ট অঙ্ক করতেছি। ধরো এই একটি ভেক্টর 9i তারপরে জে -6k, আর বি আরেকটি ভেক্টর নিলাম 4i -6j + 5k। তা আমার এখানে প্রশ্ন লেখা আছে দেখাও যে এ বি পরস্পর লম্ব। আমাকে বলছে দেখাও যে এ বি পরস্পর লম্ব। তা আমি দেখি এ ডট বিটা কত আসে, এ ডট বিটা কত আসে। এখানে 9 আর 4 গুণ হবে 9 × 4, তারপর এখানে হবে 1 × -6, তারপর এখানে গুণ হবে -6 × 5, -6 × 5। আমরা গুণ সময় ডট বা ক্রস দিব না, আমরা একটু খেয়াল রাখবো। কত, 4 নং 36 -6 5 6 30। তাহলে দেখো 30 36 36 করে 0। তাহলে যেহেতু এই 2টি ভেক্টর ডট গুণন 0 এসেছে, তাহলে আমি বলতে পারি এ ও বি পরস্পর লম্ব, এ ও বি পরস্পর লম্ব। তাহলে লম্বের অঙ্কগুলো ফিজিক্সও পাবে, আমার ম্যাথও পাবে। এগুলো ছোটো অঙ্ক, সহজ অঙ্ক হিসেবে জাতীয় পরীক্ষায় এসেছে। আমি আরেকটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক নিয়ে আজকে কাজ শেষ করে দিচ্ছি। একটি ভেক্টর ai -2j + k, আরেকটা ভেক্টর আছে b = 2ai -aj -4k। বলছে এ ও বি যদি পরস্পর লম্ব হয়, এখানে একটা ছোট এ আছে, এর মানটা কত। এ ও বি যদি পরস্পর লম্ব হয় তাহলে এর মানটা কত। তা আমি দেখি, যেহেতু প্রশ্নে বলে দিছে এ ও বি লম্ব, এটা প্রশ্নে বলে দিছে লম্ব বলে আমি লিখতে পারি এ ডট বি = 0। তাহলে এ ডট বি = যদি 0 হয়, তা আমরা লিখতে পারি এখানে আই সহগ হলো এ, আর এখানে আই সহগ হলো 2a, যোগ এখানে জে সহগ হলো -2, আর এখানে জে সহগ হলো -a, এখানে কে সহগ হলো 1, আর এখানে কে সহগ হলো -4 = 0। তাহলে আমরা এখানে সরল করতে থাকবো, এর মানটা পেয়ে যাবো 2a² - 2a -4 = 0। আর এখানে আমি 2 দিয়ে ভাগ করে দিতে পারি, a² + a -2 = 0। আমরা এখানে সরল করলে এর মান পেয়ে যাব, এর মানটা এখানে বের করতে পারবো। তা আমি আজকে তোমাদের যে পিডিএফ কপিটা দিব, পিডিএফ কপিতে কিছু লম্বর অঙ্ক থাকবে, কিছু মধ্যবর্তী কোণের অঙ্ক থাকবে। আজকের আলোচনা আমি এখানে শেষ করতেছি। তোমরা প্রত্যেকেই বাড়ির কাজ করে আমাকে পাঠাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।